আজকে আমরা এসএলএসটি ইংলিশ 2025 ইন্টারভিউয়ে ধরার মতো কতগুলো কোশ্চেন সেট আলোচনা করব এবং এই সমস্ত কোশ্চেন সেটগুলো র্যান্ডমলি সাজানো আছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন আমরা আলোচনা করব, হু ইজ দ্য বার্ড অফ অ্যাভন? হু ইজ নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভন? বার্ড অফ অ্যাভন কাকে বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভন। উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হয় বিকজ হি ওয়াজ বর্ন ইন স্ট্যাটফোর্ড আপন অ্যাভন। তিনি স্ট্যাটফোর্ড আপন অ্যাভন নামক একটা রোডের উপরে জন্মগ্রহণ করেন অ্যান্ড বিকেম দ্য গ্রেটেস্ট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অফ ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের বিখ্যাত কবিদের মর্যাদায় তিনি আসীন হন এবং তিনি বিখ্যাত ড্রামাটিস্ট হিসাবে সবার মনের মধ্যে স্থান করে নিয়েছেন। হিজ ওয়ার্ক রিফ্লেক্ট এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। তার যে বইগুলো, ট্র্যাজেডি, কমেডি যেগুলো লিখেছেন, তার বইগুলো অবশ্যই হিউম্যান নেচারের আন্ডারস্ট্যান্ডিংকে বোঝানোর জন্য লেখা হয়েছে, যে ট্র্যাজেডিগুলো লেখা হয়েছে। হোয়াট ইজ সনেট? নেক্সট কোশ্চেন। এ সনেট ইজ এ 14 লাইন পোয়েম রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। একটা সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা যেটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, ইউজুয়ালি এক্সপ্রেসিং এ সিঙ্গেল আইডিয়া অর ইমোশন। এটা কিন্তু সিঙ্গেল আইডিয়াকে ফোকাস করে এবং অবশ্যই একটা চিন্তাভাবনা, একটা আবেগকে প্রকাশ করে। দেয়ার আর মেনলি 2 টাইপস অফ সনেট, সেটা হচ্ছে পেট্রার্কান সনেট অ্যান্ড শেক্সপিয়ান সনেট। পেট্রার্কান সনেটকে ইটালিয়ান সনেট বলা হয়, যেটা সৃষ্টি করে পেট্রার্ক, এবং উইলিয়াম শেক্সপিয়ারের সনেটকে ইংলিশ সনেটও বলা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিক পোয়েট্রি? রোম্যান্টিক পোয়েট্রির মেন ক্যারেক্টারিস্টিক্স কী? অ্যান্সার, রোম্যান্টিক পোয়েট্রি সেলিব্রেটস ইমোশন, ইমাজিনেশন, নেচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম. Poets like Wordsworth, Keats and Shelley believed that poetry is the spontaneous overflow of powerful feelings. এটা হচ্ছে রোম্যান্টিক ক্যারেক্টারিস্টিক্সের বৈশিষ্ট্য। রোম্যান্টিক ক্যারেক্টারিস্টিক্সের ফিচার্স হচ্ছে ইমোশন, ইমাজিনেশন, নেচার, ইন্ডিভিজুয়াল ফ্রিডম। পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, কিটস অ্যান্ড শেলি বিলিভড দ্যাট পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা কিন্তু কবিতার একটা সংজ্ঞা যেটা শেলি বিশ্বাস করতো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ট্র্যাজেডি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল? অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি কী? অ্যান্সার, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলস ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। এটা হচ্ছে একটা ইমিটেশন অফ অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস অ্যান্ড কমপ্লিট, অ্যারাউজিং পিটি অ্যান্ড ফিয়ার টু ব্রিং অ্যাবাউট ক্যাথারসিস অর ইমোশনাল পিউরিফিকেশন ইন দ্য অডিয়েন্স। যে সমস্ত অডিয়েন্সরা দেখতে যায় এই ট্র্যাজেডি, তাদের মধ্যে একটা ক্যাথারসিস ভাব বিরাজ করে, যেন একটা মুক্তি পায় যে হ্যাঁ, এরকম ঘটনা তো আমার জীবনে ঘটতে পারতো, এরকম ঘটনা আমার জীবনে ঘটেনি এবং আমি বেঁচে গেছি, আমার জীবনে যাতে না ঘটে সেই জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। তো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ট্র্যাজেডি ইজ দ্য ইমিটেশন অফ অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস অ্যান্ড কমপ্লিট অ্যান্ড অ্যারাউজিং পিটি অ্যান্ড ফিয়ার টু দ্য অডিয়েন্স। রাইট। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন থিম অফ উইলিয়াম শেক্সপিয়ার্স ম্যাকবেথ? উইলিয়াম শেক্সপিয়ার্সের ম্যাকবেথের মেন থিম কী? অ্যান্সার, দ্য মেন থিম অফ ম্যাকবেথ ইজ অ্যাম্বিশন অ্যান্ড ইটস করাপ্টিং পাওয়ার। অ্যাম্বিশন থাকে এবং করাপ্টিং পাওয়ার থাকে। ইট শোজ হাউ আনচেকড অ্যাম্বিশন লিডস টু গিল্ট, মোরাল ডাউনফল অ্যান্ড ডিস্ট্রাকশন। এগুলো বলতে হবে। নেক্সট, হু আর দ্য লেক পোয়েট? লেক পোয়েট কাদের বলা হয়? অ্যান্সার, দ্য লেক পোয়েটস আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ অ্যান্ড সাউদি। ঠিক আছে, তাই এই তিনজনকে লেক পোয়েটস বলা হয় কারণ তারা লেক ডিস্ট্রিক্টের ধারে বসবাস করতেন। দে লিভড ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অ্যান্ড সেলিব্রেটেড নেচার অ্যান্ড সিম্পলিসিটি অফ রুরাল লাইফ। তারা নেচারকে সেলিব্রেট করেছেন তাদের কবিতার মধ্য দিয়ে এবং রুরাল লাইফ, গ্রাম্য জীবনের জয় জয়কার করেছেন, গ্রাম্য জীবনের সিম্পলিসিটিকে তুলে ধরেছেন তাদের কবিতার মধ্য দিয়ে। তার জন্যই তাদেরকে লেক পোয়েট বলা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ এবং রবার্ট সাউদি, এদেরকে লেক পোয়েটস বলা হয়। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েম ড্যাফোডিলস? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতা আছে না, ড্যাফোডিলস, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ইট? এর সেন্ট্রাল আইডিয়া কী? অ্যান্সার, দ্য পোয়েম সেলিব্রেটস দ্য বিউটি অফ নেচার। এই কবিতাটা বিউটি অফ নেচারকে সেলিব্রেট করে অ্যান্ড হাউ ইটস মেমোরি গিভস জয় অ্যান্ড পিস টু হিউম্যান হার্ট। দ্য সাইট অফ ড্যান্সিং ড্যাফোডিলস বিকামস এ স্পিরিচুয়াল রিফ্রেশমেন্ট ফর দ্য পোয়েট। এই যে ড্যান্সিং ড্যাফোডিলস, নাচন্ত যে নৃত্যরত যে ড্যাফোডিলস আছে, এটা একটা স্পিরিচুয়াল রিফ্রেশমেন্ট দিয়ে দিয়েছেন ওয়ার্ডসওয়ার্থের মধ্যে। এই জন্যই এটা হচ্ছে একটা সেন্ট্রাল থিম, জয় দেয়, পিস এনে দেয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস? স্ট্রিম অফ কনসিয়াসনেস এর মানে কি আমরা দেখে নেব। স্ট্রিম অফ কনসিয়াসনেস, ইট ইজ এ ন্যারেটিভ টেকনিক। স্ট্রিম অফ কনসিয়াসনেস ইজ এ ন্যারেটিভ টেকনিক দ্যাট প্রেজেন্টস কন্টিনিউয়াস ফ্লো অফ ক্যারেক্টার্স থট অ্যান্ড ফিলিংস। একটা ব্যক্তি তার প্রত্যেকটা সময় সে কী ভাবছে, কন্টিনিউয়াল থট তার মধ্যে প্রভোগ হয়। কন্টিনিউয়াল থটকে লেখক তার লেখনের মধ্য দিয়ে একটা ক্যারেক্টারের
একদম কন্টিনিউয়াস যে থট এবং ফিলিংস তার মধ্যে হচ্ছে সারা দিনব্যাপী রাতব্যাপী স্বপ্নের মধ্যে দিয়েও, এটাকে বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস। রাইটার্স লাইক ভার্জিনিয়া উলফ অ্যান্ড জেমস জয়েস ইউজড ইট। তাহলে ভার্জিনিয়া উলফ এবং জেমস জয়েস তারা কিন্তু এই স্ট্রিম অফ কনসিয়াসনেসটাকে তাদের লেখনীতে, তাদের যে গ্রন্থ লিখতেন সেখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে গেছেন বা বুঝিয়ে গেছেন। ইউজড ইট সো ইনার সাইকোলজিক্যাল রিয়ালিটি, তারা কিন্তু সাইকোলজিক্যাল রিয়ালিটিকে খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ ভিক্টোরিয়ান লিটারেচার? ভিক্টোরিয়ান লিটারেচারের মেজর ফিচারগুলো কী? অ্যান্সার হচ্ছে ভিক্টোরিয়ান লিটারেচার রিফ্লেক্টস রিয়ালিজম, মোরাল কনসার্ন, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন ফেথ অ্যান্ড ডাউট। রিয়ালিজম, মোরাল কনসার্ন, ঠিক আছে, বাস্তবতা, নৈতিকতা, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে আমরা দেখতে পাই, অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন ফেথ অ্যান্ড ডাউট, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা বা বিশ্বাস এবং কখনো কখনো তাকে নিয়ে সন্দেহ করা, এই বিষয়গুলো আমরা কিন্তু ভিক্টোরিয়ান লিটারেচারে কিন্তু দেখতে পাবো। রাইটার্স লাইক চার্লস ডিকেন্স অ্যান্ড আলফ্রেড লর্ড টেনিসন পোর্ট্রেট দ্য স্ট্রাগলস অফ কমন পিপল, তারা কিন্তু কমন পিপলের মনের মধ্য দিয়ে যে স্ট্রাগল, সেই স্ট্রাগল বিরাজমানতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাদের গ্রন্থের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফোর? সিমিলি এবং মেটাফোর এই দুটোর ডিফারেন্স কী? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করতেই পারে ইন্টারভিউয়ে। এ সিমিলি কম্পেয়ার্স টু থিংস ইউজিং লাইক অর অ্যাজ, দ্যাট ইজ এ স্মাইল ইজ লাইক সানশাইন, দিস ইজ কল্ড সিমিলি বিকজ হেয়ার উই ক্যান সি লাইক অর অ্যাজ inputted in the sentence, while a metaphor makes a direct comparison, that is her smile is sunshine, where there is no words like as if, like, etc. So we can call it metaphor. Metaphor is generally implicitly compared and simile is explicitly compared with the help of the word like, as, like, as if, etc. এসএলএসটি ইন্টারভিউ ও ডেমনস্ট্রেশনের সমস্ত নোট একসাথে পেতে 234 টাকা দিতে হবে। যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারেন। আর পিডিএফ সংখ্যা থাকবে 48টি, পেজ সংখ্যা মোটামুটি 150 বা 200-র মধ্যে। ডেমনস্ট্রেশন যদি কেউ নিতে না চান তাহলে কিন্তু তাকে 199 টাকা লাগছে। আর যারা ডেমনস্ট্রেশন নোট নেননি, 199 টাকা দিয়ে যারা নোট কিনে নিয়েছেন তারাও কিন্তু 35 টাকা পে করে ডেমনস্ট্রেশন। যারা 11-12 আছো তাদের জন্য আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটা ক্লাস 10 থেকে ডেমনস্ট্রেশন আছে, ক্লাস 9 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, ক্লাস 12 থেকে ডেমনস্ট্রেশন পেয়ে যাবে, এমনকি গ্রামার থেকেও ডেমনস্ট্রেশন নোট পেয়ে যাবে। অল ইন্টারভিউ নোটস 199 টাকায়, যেখানে 5টা ডেমো থাকবে আর এই ডেমোগুলোর দাম 35 টাকা অ্যাড করা হয়েছে, অনেক কষ্ট পরিশ্রম করে অ্যাড করা হয়েছে, তার জন্য ওই 35 টাকা আর টোটাল প্যাকেজ 234 টাকা। ইন্টারভিউ ডেট কিন্তু এখন সেটা জানা যাবে না, তো যখন অ্যানাউন্স করা হবে তখনই তোমরা সেখানে দেখতে পাবে। তো মেন ব্যাপার হলো তোমাকে ইন্টারভিউর প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। পার্টস অফ স্পিচ থেকে শুরু করে তুমি পেয়ে যাচ্ছ অনেক ইনফরমেশন গ্রামার থেকে, এবং এজ অফ ইংলিশ লিটারেচার এই জায়গা থেকে প্রত্যেকটা এজের আলাদা আলাদা ফিচার সমৃদ্ধ একটা পিডিএফ, এবং তুমি পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম থেকে 63টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম বা প্রজেক্ট বা প্রকল্প, এর সঙ্গে সঙ্গে রিনাউন্ড রাইটার অ্যান্ড দেয়ার ওয়ার্কস, প্রত্যেকটা রাইটার্স যারা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ওয়ার্ক সমৃদ্ধ একটা পিডিএফ। এছাড়াও তুমি পেয়ে যাচ্ছ ডেমো। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও, উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউর জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কি, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়ার শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে।
আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালে এসএলএসটি এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো, পাশে থেকো।